আজকে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি বললেন কি এই ঘটনাগুলি খুবই দুঃখজনক। এটিকে শুধু দুঃখজনক বললে এই ঘটনাটাকে সঠিকভাবে অ্যাড্রেস করাই হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই তার জবাবদিহিতা দিতে হবে। সে শুধুমাত্র দুঃখজনক ঘটনা বলে এটা দায় এড়াতে পারবে না। ব্যক্তি যেই হোক, সেটা ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক বা যেই হোক না কেন, তার পরিচয়টা এখানে ব্যাপার না। তার বিরুদ্ধে যদি কোনো ধরনের এই ধরনের মব কিলিং এর ঘটনা ঘটে, মব জাস্টিসের ঘটনা ঘটে, তাহলে রাষ্ট্র কঠোরভাবে তার দমন করবে। এত বড় একটা আন্দোলন যেই ইউনিভার্সিটির স্টুডেন্টরা করলো, সেই ইউনিভার্সিটিতে এখন কিলিং হচ্ছে, বিচার বহির্ভ হত্যাকাণ্ডের মতো অভিযোগ আমরা পাচ্ছি। তো স্টুডেন্টদের মানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন, তারা আসলে কি দায়িত্ব আছে এখানে? সম্প্রতি আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সাবেক ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটছে। দেশে কি তবে মবের মূল্যকে পরিণত হলো? এই মব জাস্টিস কেন থামানো যাচ্ছে না? কেন জনগণ এখনও আইন নিজের হাতে তুলে নিচ্ছে? সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই মব জাস্টিস থামানোর জন্য কি করতে পারে? এসব বিষয় নিয়ে আজকের নিউজরুমে আলাপ করব। আমি জিয়াউদ্দিন শিপলু। আমার সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও গবেষক শামসুদ্দোজা সাজেন। সাজেন, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ শিপলু আপনাকে। সাজেন, আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বীভৎস ঘটনা ঘটে গেল গত রাতে, এই বিষয়ে প্রথমে আপনার মন্তব্য জানতে চাই, এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এই ধরনের ঘটনা আসলে কিসের আলামত বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে গতকালকে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি চরম লজ্জিত, এবং আমি এই যে ব্যক্তিরা নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চাইছি। তো এই ঘটনা দুটি প্রমাণ করে, এবং এর সাথে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, যে আমাদের উচ্চশিক্ষার যে বিদ্যাপীঠগুলো রয়েছে সেগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে, এবং সেখানে শিক্ষার্থী নামে একদল বিভৎস ও বিকৃত মানসিকতার লোকজন তারা সেখানে বিচরণ ভূমিতে পরিণত হয়েছে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে। এবং আপনি যদি দেখেন, এই যে সাধারণ শিক্ষার্থীর নামে বলা হচ্ছে যে তারা এই পিটিএ হত্যার ঘটনাটি ঘটিয়েছে, কিন্তু এর ভিতরে সুস্পষ্টভাবে একটা সংঘবদ্ধ গোষ্ঠী রয়েছে। এটা আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেন, প্রত্যেক ক্ষেত্রেই এই সংঘবদ্ধ গোষ্ঠীকে পাবেন। এবং এর আগের আমলে এরা আবরার ফাহাদকে হত্যা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকরকে হত্যা করেছে, এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে। এই সরকার বদলের সাথে সাথে এই ক্রিমিনাল গোষ্ঠীগুলো তারা শুধু দল পরিবর্তন করেছে, এবং সেখানে একইভাবে সাধারণ শিক্ষার্থীর নামে অথবা কখনো তারা তৌহিদি জনতার নামে তারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালাচ্ছে, এবং এর সাথে তারা যুক্ত করছে প্রতিহিংসা পরায়ণ যে জনগোষ্ঠী আছে বা ছাত্র গোষ্ঠী আছে তাদেরকে। এবং এর সাথে আমি যেটা বলতে চাই, তাদের এই কাজগুলোকে সহায়তা করছে আমাদের একটা চরম দায়িত্বহীনতা। এবং এই দায়িত্বহীনতার জন্য প্রথমে আমি বলবো, এই যে বিশ্ববিদ্যালয়গুলোর, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে মেধাবী ছাত্ররা আছে বা যাদেরকে মেধাবী বলে ধরে নেওয়া হয়, তাদের চরম দায়িত্বহীনতা। আপনি যদি কালকের ঘটনাগুলোর ভিডিও ফুটেজগুলি দেখেন, সেখানে যেসব সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই ঘটনাটাকে কোথায় বাধা দিবে তা না করে তারা এই ঘটনায় আরো অংশগ্রহণ করেছে বা এটার সহায়ক ভূমিকা পালন করেছে। একই সাথে যদি আমরা বলি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথা, আপনি যদি ঘটনাগুলো কিভাবে ঘটেছে যদি খেয়াল করেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি, তোফাজ্জল অর্থাৎ যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে কিন্তু সন্ধ্যার দিকে ধরা হয়েছে, এবং রাত 10টা পর্যন্ত তাকে পেটানো হয়েছে, অর্থাৎ মোটামুটি 4-5 ঘন্টা পেটানো হয়েছে। এই যে একটা ঘটনা ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই হলের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন গঠিত যে প্রক্টোরিয়াল বডি, তারা কি এই 4-5 ঘন্টার মধ্যেও ওই ঘটনাস্থলে পৌঁছাতে পারলো না? এমনকি এরকম অভিযোগ রয়েছে এই দুই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই, যে প্রক্টোরিয়াল বডি পৌঁছানোর পরেও সেখানে কিন্তু এই ব্যক্তিদেরকে পিটানো হয়েছে। এবং একই সাথে আমি রাষ্ট্রের ব্যর্থতার কথাটিকেও বলতে চাই এবং দায়িত্বহীনতার কথা বলতে চাই। দেখেন, এই ঘটনার পরে আজকে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি বললেন কি এই ঘটনাগুলি খুবই দুঃখজনক। এটিকে শুধু দুঃখজনক বললে এই ঘটনাটাকে সঠিকভাবে অ্যাড্রেস করাই হয় না। এখানে তাকে স্পষ্ট একটা মেসেজ দিতে হবে যে যারা এই কাজগুলো করছে, রাষ্ট্র তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এই কাজগুলোকে দমন করবে বা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। তিনি যে ধরনের দুঃখজনক কথা বলেছেন, এটা আমাকে মনে করে দিয়েছে এর আগে আমরা শুনেছিলাম যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, অথবা কোনো একটা গোষ্ঠী তারা যে পিলার ধাক্কা দিচ্ছে এই কারণে রানা প্লাজার ঘটনা ঘটেছে। এই ধরনের বক্তব্যকে আমি চরম দায়িত্বহীনতা হিসেবে চিহ্নিত করছি।
এই মব ভায়োলেন্স যে চলছেই, এভাবে যদি চলতে থাকে এর ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এর আগে আমাদের এই একটা টকশোতেই আমরা আলোচনা করেছিলাম, আনসাররা যখন সচিবালয়ের সামনে আনসার এবং শিক্ষার্থীদের মধ্যে যে গন্ডগোলের ঘটনাটি ঘটেছিল, তখন আনসারদেরকে দমন করার জন্য শিক্ষার্থীদেরকে যেভাবে ব্যবহার করা হয়, তখনই আমি এই সতর্কতা দিয়েছিলাম যে এটা একটা মারাত্মক ভবিষ্যতের দিকে আমাদের ঠেলে দিবে। অর্থাৎ আপনি একটা আইনগত যে প্রক্রিয়া, এই আইনগত প্রক্রিয়ায় একটা সমস্যাকে অ্যাড্রেস না করে আপনি সাধারণ মানুষকে, শিক্ষার্থীদেরকে সেখানে লেলিয়ে দিচ্ছেন বা সেখানে ব্যবহার করছেন। অর্থাৎ ওইটা কিন্তু একটা চরম মব জাস্টিসের ঘটনা ছিল, যেটাকে কিন্তু আমরা সঠিকভাবে বড় আকারে বলবো, যেটা আমাদের সমাজেরও ব্যর্থতা, সেটাকে আমরা সঠিকভাবে চিহ্নিত করিনি। এবং আমরা তারপর থেকেই দেখছি, বা তার আগেও কিছু ঘটনা আছে, কিন্তু বিশেষ করে তারপর থেকে দেখছি ধারাবাহিকভাবে বিভিন্ন গোষ্ঠীর উপরে হামলা চালিয়েছে। এটা কখনো একটা হতে পারে মাইনরিটিদের উপরে, কখনো মাজারের উপর হামলার আকারে, কখনো নারীদের উপর হামলার আকারে। আমরা কক্সবাজারে দেখেছি, সেখানে ভিন্ন লিঙ্গীয় পরিচয় যাদের আছে তাদের উপর হামলা আকারে। তো এই হামলাগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলছে। অর্থাৎ যে আশঙ্কাটি আমরা করেছিলাম সেই ঘটনাটাই কিন্তু ঘটতে যাচ্ছে। আইন তো নিজের হাতে তুলে নিচ্ছে, তারা আইনটাই নিজের হাতে তুলে নিচ্ছে। এবং এই ঘটনাটা যদি অব্যাহত থাকে, তাহলে যে ভয়াবহ ব্যাপারটি যেটা হবে, তা হলো যে আমাদের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যা সমস্ত অর্জন সেগুলি ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে দুটি অর্জন। এই গণঅভ্যুত্থানের একটা বড় জায়গা ছিল যে মানুষ এই দীর্ঘ 16 বৎসর তাদের যে স্বাধীনতাহীনতায় ছিল, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সেটিকে তারা ফিরে পেয়েছে। এই জন্য কিন্তু বলা হচ্ছে যে এটা দ্বিতীয় স্বাধীনতা, বা কেউ বলছে যে আমরা একটা নতুন করে আমরা স্বাধীন হলাম বা মুক্ত হলাম। সেই স্বাধীনতার উপরে কিন্তু বড় আকারে আঘাত হানা হচ্ছে। এবং দেখেন, নতুন নতুন নামে নতুন নতুন ট্যাগিং করে, আগে যেমন হতো বিএমপি, ছাত্রদল, ছাত্র শিবির, রাজাকার প্রভৃতি নামে ট্যাগিং করে কিন্তু মানুষের উপর আক্রমণ করা হতো, তার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হতো। একই রকম কাজ কিন্তু আজকে তারা ছাত্রলীগের নামে করছে, মাজারের নামে করছে, হিন্দুর নামে করছে, থার্ড জেন্ডার নামে করছে, হিজড়ার নামে করছে। এই একই কাজ করছে, অর্থাৎ তারা মানুষের স্বাধীনতা হরণ করছে। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হলো যে রাষ্ট্র আর কখনোই আগের মতো নিপীড়ক হয়ে উঠবে না। সে আগের মতো মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালাবে না, সে গুম করবে না, খুন করবে না। এই জিনিসগুলো কিন্তু আবার ফিরে আসছে। এবং আপনি দেখেন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে আমরা দেখলাম মিলিটারিকে কিন্তু, আর্মিকে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এবং আমরা অলরেডি দেখেছি বিনা বিচারে এই যৌথ বাহিনীর অভিযানের সময় 3 জন ব্যক্তির মৃত্যু ঘটেছে। এই ধরনের ঘটনাগুলো চলতে থাকলে আমরা দেখব যে এর মধ্যে দিয়ে রাষ্ট্র আগের মতো নিপীড়ক বা আরো বেশি নিপীড়ক হয়ে উঠবে এবং আরো বড় এবং ভয়াবহ স্বৈরাচারের জন্ম নিবে। এখানে আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা এত বড় একটা আন্দোলন যেই ইউনিভার্সিটির স্টুডেন্টরা করলো, সেই ইউনিভার্সিটিতে এখন কিলিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এইটার দায়িত্ব ওদের উপরও পড়ে, বা ওদের ওই জায়গা থেকেই এই এত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অভিযোগ আমরা পাচ্ছি। তো স্টুডেন্টদের, মানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল, তারা আসলে কি দায়িত্ব আছে এখানে? এখানে আমরা শুধু বৈষম্য বিরোধী আমি বলবো না, আমরা যদি পুরা বিষয়টাকে বিবেচনায় নিই, যে রাষ্ট্র, বৈষম্য বিরোধী যারা ছাত্র নেতারা আছে বা ছাত্র নেতৃবৃন্দ যারা এই আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়েছে, সাধারণ জনগণ, তাদের কি করণীয় যাতে এই ধরনের ঘটনাগুলো বন্ধ হয় বা আর একটিও যাতে মব জাস্টিস বা মব কিলিং এর ঘটনা না ঘটে। তো প্রথমেই আমি যে জায়গাটা বলবো সেটা হলো আইন শৃঙ্খলা ব্যবস্থার ক্ষেত্রে একটা মেসেজ ক্লিয়ারলি দিতে হবে যে যেই আইন হাতে তুলে নিক না কেন, তার বিরুদ্ধে রাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আপনি দেখেন, আপনি শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, সেই ঘটনায় কিন্তু দোষীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই ঘটনায় যদি একটা সুনির্দিষ্ট মেসেজ দিত যে ব্যক্তি যেই হোক, সেটা ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক বা যেই হোক না কেন, তার পরিচয়টা এখানে ব্যাপার না, তার বিরুদ্ধে যদি কোনো ধরনের এই ধরনের মব কিলিং এর ঘটনা ঘটে, মব জাস্টিসের ঘটনা ঘটে, তাহলে রাষ্ট্র কঠোরভাবে তার দমন করবে। একই কথা আমরা এই যারা মাজার ভেঙেছে তাদের ক্ষেত্রে বলতে পারি, কক্সবাজারের ঘটনার ক্ষেত্রে বলতে পারি। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মেসেজটা দিতে ব্যর্থ হয়েছে। তো ফলে প্রথম কথা হলো যে এই মেসেজটা দিতে হবে। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হলো যে সঠিক ন্যায় বিচার এটি নিশ্চিত করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি
তার যতই অপরাধী হোক না কেন, তার পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এবং এই জিনিসটা আমরা দেখব, এই যে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলা, এক একজনের নামে 100-150 মামলা দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এই যে প্রক্রিয়াটা জারি আছে, এটাই কিন্তু নিশ্চিত করে যে আসলে সঠিক ন্যায় বিচার হবে না। তো এই বিষয়টাই কিন্তু বড় আকারে আমি বলবো এই যে মব জাস্টিস বা এই ঘটনাগুলার একটা সুযোগ তৈরি করে দেয়, যেখানে মানুষ দেখায় যে তারা যেহেতু এই পুরো রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থার প্রতি তাদের অনাস্থা আছে বা এই রাষ্ট্রীয় বিচার ব্যবস্থায় সঠিক বিচার হবে না, যাদেরকে তারা দোষী মনে করছে, এ কারণে তারা কিন্তু আইন তাদের নিজেদের হাতে নিয়ে নিচ্ছে, অর্থাৎ এই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে। তো ফলে অবশ্যই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে প্রতিটি ঘটনার যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিরুদ্ধে সুষ্ঠুভাবে ন্যায় বিচার হবে এবং সেই প্রক্রিয়াটিকে নিশ্চিত করতে হবে। এবং আমি বলবো এই ক্ষেত্রে বর্তমান যে উপদেষ্টারা রয়েছেন বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এটা তাদের একটা বড় ব্যর্থতা। তারা এখনো, আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল, তারা এখনো পর্যন্ত এই যে সুষ্ঠু ন্যায় বিচারটা কিভাবে হবে, গত 16 বছরে যারা মানুষের উপর নানাভাবে নির্যাতন করেছে, যারা নানাভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিল, যারা ফৌজদারি অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, বিচার হবে, সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করতে পারে। ফলে এটাই কিন্তু একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। 2 নম্বর বিষয়টা যেটা আমি বলবো সেটা হলো জবাবদিহিতা নিশ্চিত করা। আপনি দেখেন এই যে যতগুলি ঘটনা ঘটেছে, মব জাস্টিসের ঘটনা, মব কিলিং এর ঘটনা, এখানে কিন্তু যারা ওইটার সাথে সংশ্লিষ্ট ছিল, অর্থাৎ কর্তৃপক্ষ যারা, সেটা সেখানকার স্থানীয় পুলিশ হতে পারে, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হতে পারে, এমনকি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা, তারা কিন্তু কেউ তাদের যে নিজেদের যে দায়টা আছে সেটা কিন্তু তারা স্বীকার করছেন না। অর্থাৎ এই যে জবাবদিহিতার যে গ্যাপটা, এটা কিন্তু আমরা এর আগের যে আমরা স্বৈরাচারের কথা বলছি, যে স্বৈরাচারকে আমরা উৎখাত করছি, তখনও কিন্তু বিষয়টা এটা ছিল যে আপনার যে দায়টা এটা কিন্তু আপনি স্বীকার করছেন না। তো এটা একটা বড় আকারের প্রবলেম। এবং আপনি এর সাথে একটা বিষয় যুক্ত করতে চাই, এখন দেখবেন যে কোনো এই মব কিলিং, মব জাস্টিসের ঘটনা বলা হচ্ছে যে পুলিশের যথেষ্ট পরিমাণ পুলিশ নেই বা অনেক পুলিশ তারা এখনো কাজে যুক্ত হয়নি, পুলিশের কনফিডেন্স নেই। এটা আমি বলবো যে এটা সম্পূর্ণ একটা বাজে এক্সকিউজ। প্রথম আলো একটি রিপোর্ট করেছে সম্প্রতি, সেখানে তারা বলছে বাংলাদেশের এই পুলিশ বাহিনীর সংখ্যা প্রায় হলো 2,13,000। এই 2,13,000-এর মধ্যে মাত্র 187 জন অনুপস্থিত আছে, যেটা আসলে কোনো নাম্বারই না। তার মানে আপনার পুলিশ ফোর্সের অলমোস্ট 100% তারা কাজে ফেরত এসেছে। তো ফলে আপনি বলছেন যে আপনার যথেষ্ট পর্যাপ্ত লোকবল নেই, এটি একটা মিথ্যা কথা। দ্বিতীয় বিষয়টা, আপনি মনোবলের যে কথাটি বারবার বলা হয়, আমার কথা হলো যে এই গত 16 বছর পুলিশ বিভাগের বিভিন্ন ব্যক্তি তারা যে ধরনের দুর্নীতি করেছে, তারা যে ধরনের অন্যায় কর্মকাণ্ড করেছে, যে ধরনের মানুষের উপর নির্যাতন করেছে, তখন কিন্তু তাদের মনোবল ভাঙেনি। যে মনোবল নিয়ে তারা এইবার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি করেছে, তখন কিন্তু তার মনোবল ভাঙেনি। তাহলে আসলে মনোবলটা এখন যে একটা অন্যায় হচ্ছে তখন সেখানে সে কাজ করতে পারছে না, সেখানে তার মনোবল নেই। তাহলে এই মনোবলটা কিসের মনোবল? তার মানে আপনার পুরো পুলিশকে কিন্তু আপনার রিফর্ম করতে হবে। তার মানে আমরা যখন বলছি যে এই পুলিশ জাত ফেরত আসলেই হবে, তার মানে তাহলে কিন্তু নয়। তার মানে তার মনোবলটা আসলে নির্যাতন করার মনোবল। তো আপনার অ্যাপ্রোচটাই চেঞ্জ করতে হবে। তো ওখানে একটা বড় রয়েছে। তো ফলে এই যে কথাগুলো বলা হচ্ছে জবাবদিহিতার বিষয়টা, এই জবাবদিহিতার বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং আমার মনে হয় যে এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারে আমরা দেখেছি, কক্সবাজারের ঘটনায় যেমন সেই লোকটি নিজেই পোস্ট করেছে যে ওই যে সে নারীদের উপর নির্যাতন করলো, হিজড়াদের উপর নির্যাতন করলো, তারপর নাকি পুলিশই তাকে প্রোটেকশন দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। তার মানে পুলিশ যে শুধু নাই এটা তো মিথ্যা কথা, পুলিশ উল্টা নির্যাতনকারীর সহায়ক হিসেবে কাজ করছে, অর্থাৎ পুলিশ তার আগের রূপে চলে আসছে। ফলে এই জবাবদিহির বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই তার জবাবদিহিতা দিতে হবে। সে শুধুমাত্র দুঃখজনক ঘটনা বলে এটা দায় এড়াতে পারবে না। তৃতীয় যে বিষয়টাকে আমি বলতে চাই যে এই যে বিভিন্নভাবে এই ধরনের মব জাস্টিস বা মব কিলিং এর ঘটনাগুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। যেমন আপনি দেখবেন গতকালকেই এই যে মব কিলিং এর ঘটনাটি ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গতকালকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি তারা একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশে তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বহিরাগতদেরকে বিতাড়িত করার জন্য সেখানে তারা কি করবে, ওখানে এক ধরনের তারা মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং সেখানে জনে জনে তারা ধরবে যারা বহিরাগত, তাদেরকে তারা ব্যবস্থা নেবে। দেখুন এই ঘটনাটি কিন্তু সম্পূর্ণভাবে
আসলে মব জাস্টিসকেই উস্কে দিচ্ছে। অর্থাৎ উস্কে দিচ্ছে। এই ঘটনার পরে কি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভিন্ন যেসব ছাত্ররা সুযোগ নিতে চায় বা ক্রিমিনাল যাদের মাইন্ড, তারা কিন্তু এই সুযোগগুলো কাজে লাগবে। যে কোনো মানুষকে তারা হয়রানি করবে, বলবে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহির্গত, অর্থাৎ তারা নতুন করে মব জাস্টিসের সুযোগ তৈরি করে দিচ্ছে। তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এটা শক্তভাবে জিজ্ঞেস করা উচিত যে কেন তারা এই ধরনের একটা গণবিরোধী নোটিশ দিয়েছে এবং অবিলম্বে এটা উইথড্র করতে হবে। আরেকটি ধরনের উস্কানির কথা আমরা বলি যে গতকালকেই আমাদের তথ্যমন্ত্রী, এখন যিনি তথ্য উপদেষ্টা আছেন নাহিদ ইসলাম, তিনি একটা খুব মারাত্মক একটা কথা বলেছেন, উস্কানিমূলক কথা হিসেবে মনে করি। তিনি বলেছেন যে কবি, সাহিত্যিক, সাংবাদিক এদেরও বিচার করা হবে। আমার কথা হলো যে তার এই ঘটনার প্রতিক্রিয়ায় অলরেডি যেটা ফেসবুকে শুরু হয়েছে, বিভিন্ন মানুষকে আইডেন্টিফাই করে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে তাদেরকে কিন্তু এখন ওই মব জাস্টিসের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তথ্য উপদেষ্টা যখন চিহ্নিত করে বলেন যে তিনি ব্যবস্থা নেবেন, তখন কিন্তু বাকিরা আরো আগ বাড়িয়ে তারা অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু করে দিতে যাবে। এবং অলরেডি আপনি সোশ্যাল মিডিয়া খেয়াল করে দেখবেন ওখানে কিন্তু মব জাস্টিসের পরিস্থিতি তৈরি হয়েছে। তো শুরুতে আমি যে বললাম, যদি কোনো কবি, কোনো সাংবাদিক, কোনো সাহিত্যিক, কোনো চিত্রশিল্পী তারা যদি ফৌজদারি অপরাধে যুক্ত হয়ে থাকেন, অবশ্যই বিচার হবে। এটা যে কোনো নাগরিক হতে পারে, কিন্তু এর বাইরে আপনি আলাদা করে যে উস্কানি দিচ্ছেন এটা অত্যন্ত ভয়ঙ্কর। আর সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, এটা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সেটা হলো যে বাংলাদেশ যখন স্বাধীন হয় তারপরে দেখা গিয়েছিল 16 ডিভিশন নামে একটা গ্রুপ বের হয়, যারা ঢাকায় মুক্তিযুদ্ধরা আসার আগেই তারা ঢাকায় বিজয় মিছিল শেষ করে ফেলে। এবং এদের বড় অংশই ছিল তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা 71 সালের পুরো সময় ঢাকায় থেকে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল মানুষের উপর নির্যাতন চালাতে। যেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো, তারাই হলো প্রধান বিপ্লবী সেজে গেল। গতকালকে অলরেডি এটা ভালোভাবে ইনভেস্টিগেট করা উচিত। আমি কিছু পত্রিকায় দেখলাম যে যেসব ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে গণপিটুনির সাথে জড়িত, পরবর্তী সময়ে যখন এটার বিরুদ্ধে মিছিল হয়েছে, তারা আবার সেই মিছিলে যে অংশগ্রহণ করেছে, অর্থাৎ একই রকম একটা সিমটম। তো তখন এই বাংলাদেশে যখন এই যে মুক্তিযুদ্ধের পরবর্তী যে পরিস্থিতি হলো, তো তখন একটা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে বা যারা একটা সত্যিকার অর্থে যারা দেশ নিয়ে ভাবেন, তারা একটা তখন কথা বলেছেন, এই যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা বিরাট তরুণ ফোর্স গঠিত হলো, তো তাদেরকে দেশ গঠনমূলক কাজে যদি যুক্ত করা না যায়, তাহলে তারাই এই যে তার যে একটা হিউজ এনার্জি, সেটাকে তারা আসলে ভুল পথে চালিত করবে, যেটা মুক্তিযুদ্ধের পরপর হয়েছে। একই রকম ঘটনা এবারকার গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখছি। এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বিপুল শক্তি হলো, সেই বিপুল শক্তিটাকে কিন্তু আমরা কোনো দেশ গঠনে কোনো কাজে লাগাতে পারিনি। একটা অংশ তারা সরকার হয়ে গিয়েছে, তারা সরকারের মতো করে আচরণ করছে, এবং এই যে বিপুল ছাত্র জনতা তাদেরকে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। এবং সেখানেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের যারা সুবিধা নিতে চায়, পরিস্থিতির সুযোগ নিতে চায়, তারা কিন্তু এর মধ্যে ঢুকে পড়ছে এবং তারা এই বৈষম্য বিরোধীর নামে, কখনো ছাত্র জনতার নামে তারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে। তো ফলে আমার কথা হলো যে ওই 71 সালের পরও বিভিন্ন এরকম কিছু উদ্যোগ ছিল। আমি যেমন বলতে পারি জাফরুল্লাহ সাহেবের কথা বলতে পারি, আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক, তারা কিন্তু এই ছাত্রদেরকে নিয়ে, মুক্তিযোদ্ধা ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার যেসব সমস্যা, যেগুলো জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাধান করা সম্ভব, যেখানে সরকারের দরকার নেই, বিদেশি সাহায্যের দরকার নেই, সেসব কাজ কিন্তু তারা শুরু করেছিলেন। তো সেই একই রকম গঠনমূলক কাজ আমাদের শুরু করতে হবে। আমরা যেমন কিছুটা দেখেছি এই যে বন্যার সময় ছাত্র জনতা তারা যেভাবে এগিয়ে এসেছিল, এটা কিন্তু একটা বিরাট একটা উদাহরণ, পজিটিভ উদাহরণ। তো এরকম ভাবে দেশের বিভিন্ন গঠনমূলক কাজে এই ছাত্র জনতাকে কাজে লাগাতে হবে, তাহলে অটোমেটিক এই ধরনের ক্রিমিনাল এলিমেন্টস, মব জাস্টিস যারা আসলে বিভেদ তৈরি করতে আছে, এগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। আর লাস্ট আমার পয়েন্ট, যে এই যে শুরুতে আমরা যে কথাটা বললাম যে উচ্চশিক্ষার বিদ্যাপীঠগুলো ব্যর্থ হয়েছে, তো ফলে আপনি দেখবেন যখন আজকে বাংলাদেশের বিভিন্ন কিছুর সংস্কারের কথা বলা হয়, তার একটা বড় জায়গা হলো শিক্ষার সংস্কার। কিন্তু শিক্ষার সংস্কারে দেখবেন একটা বড় গ্যাপ। সবাই শুধু বলছে যে শিক্ষাটা এমন হতে হবে যাতে দ্রুততম সময়ে চাকরি পায়, দ্রুততম সময়ে ছাত্ররা উৎপাদনশীলতার মধ্যে যেতে চায়। এটা যে একটা সম্পূর্ণ ভুল চিন্তা, তার প্রমাণ কিন্তু হলো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা মব জাস্টিসের ঘটনায় যুক্ত হচ্ছে। অর্থাৎ তাদের কিন্তু মোরাল এডুকেশন হয়নি। একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রের মানবতা, মোরালিটি এটা হয়তো বা সর্বোচ্চ মানের, কিন্তু দেখা যাচ্ছে যে সে হয়তো বা সামনের দিনে বড় চাকরি করবে, সে সচিব হবে, আমলা হবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে কিরকম আমলা হবে, সে হবে পাষণ্ড আমলা। এবার আমরা যেসব আমলা, যেসব পুলিশদেরকে দেখেছি সাধারণ ছাত্রদের উপর গুলি করতে, সেরকম আমলা হবে। তো ফলে ওই মোরাল শিক্ষাটার দিককে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে সংস্কারের ক্ষেত্রে। ধন্যবাদ সাজেন আজকে আমাদের সময় দেওয়ার জন্য।